ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আসো শুরু করা যাক। হ্যাঁ, এ থেকে বি এবং বি থেকে সি এর দূরত্বের অনুপাত 3:5। এক ব্যক্তি এ থেকে বি তে যায় এক্স কিমি পার ঘন্টা বেগে এবং বি থেকে সি তে যায় 50 কিমি পার ঘন্টা বেগে। যদি ওই ব্যক্তির গড় গতিবেগ এত হয়, তাহলে x+10 এর ভ্যালু কত, তাই না? এ থেকে বি এইটার ডিস্টেন্সের অনুপাত 3, আমরা ধরে নিলাম 3 কিমি। হ্যাঁ, আর ঝামেলায় যাই না। আর বি থেকে সি এটার রেশিও কত দেওয়া আছে 5, আমরা ধরে নিলাম 5 কিমি। ক্লিয়ার? এবার এ থেকে বি তে যায় x কিমি বেগে। তাহলে এ থেকে বি তে যায় x কিমি বেগে, যদি যায় x কিমি পার ঘন্টা বেগে, আর বি থেকে সি তে যায় কত বেগে? 50 কিমি পার ঘন্টা বেগে। তাহলে চলো তো সময়টা ব্যবহার করে নিই। 3 কিমি যেতে এখানে কতটুকু সময় লাগে? 3/x। আর এখানে 5 কিমি যেতে কতটুকু সময় লাগবে? তুমি বলবে আচ্ছা, দূরত্ব হচ্ছে 5 আর নিচে বেগ কত বস? 50, রাইট? ক্যান্সেল করো 10। তার মানে লসাগু কত হবে? 10 আর x এর লসাগু হবে 10x। দুইটাই লসাগু হলে এত ভাবার দরকার নেই, কোনাকুনি কোণ। হ্যাঁ, 3×2=30 প্লাস x, ওকে, x এত ঘন্টা। এটা হচ্ছে মোট সময়। তাহলে এবার গড় গতিবেগ যদি বার করি, গড় গতিবেগ, তাহলে ফর্মুলা কি? মোট দূরত্ব। মোট দূরত্ব মানে 3 আর 5 যোগ করো, টোটাল দূরত্ব কত? 8 কিমি বাই মোট সময়। তাহলে সময় কত? 10 প্লাস এক্স বাই 10x। নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে। এটা গড় গতিবেগ। আর প্রশ্নে দেখো গড় গতিবেগ কত দেওয়া আছে বলে দেখি? 40। বলো হ্যাঁ কি না? আমি যদি বলি এটা কি, তুমি বলবে গড় বেগ। এটা কি? এটাও গড় বেগ, তাই না? 10 দিয়ে 40 কে ভাগ করো 4, 4 দিয়ে যদি 8 কে ভাগ করো 2, তার মানে 2x এর ভ্যালু কত? আচ্ছা, এখানে 3×10=30, আমি এখানে কত 10 লিখে ফেললাম, এটা 30, তাই না? 2x আর এটা 30 প্লাস এক্স। এখানে নাই মানে 1 দিয়ে গুণ করলে 30 প্লাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এইটা এই পারে আসলে মাইনাস হবে। দুইটা এক্স থেকে একটা এক্স গেলে একটা এক্স। এক্স এর ভ্যালু কত? 30। এক্স এর ভ্যালু যদি 30 হয়, তাহলে এখানে বসাও x - 10। 30 থেকে 10 গেলে কত হবে? 20 ইস টু x প্লাস 1। এক্স এর ভ্যালু হচ্ছে 30, 30 আর 1 যোগ করে তার মানে 31। তার মানে কত হবে বলে দেখি ভাই? 20:31, রাইট? চলো, 1600 জন লোকের দৈনিক খাবার 900 গ্রাম হিসেবে 120 দিনের খাবার মজুদ ছিল। 80 দিন পর 400 জন অন্যত্র চলে যায়। প্রত্যেকে দৈনিক খাবারে 1000 গ্রাম খাবার নেয়। প্রত্যেকে দৈনিক এত গ্রাম অবশিষ্ট খাবারে বাকি লোকেদের কতদিন চলবে? আচ্ছা, আমরা জন দিন ঘন্টা থাকলে কি করি? উপরে গুণ এক্সট্রা কিছু নিচ্ছে না? এটা অনেকটা সেম ভাবে করব। কিভাবে করব? আসো, 1600 জন লোকের 900 গ্রাম করে যদি খাবার খায়, দৈনিক খাবার, হ্যাঁ, এখানে দেখো কত হয় বলে দেখি। কত দিনের খাবার আছে? 120 দিনের খাবার ছিল, তার মধ্যে 80 দিন পর মানে 80 দিনের খাবার শেষ। তার মানে খাবার আছে কত দিনের? 40 দিন। 80 দিনের শেষ তো শেষ। তাহলে 120 থেকে 80 বাদ দাও, তুমি বলবে 40 দিনের খাবার আছে। আর এবার 400 জন লোক চলে যায়, তাহলে 1600 থেকে যদি আগে 1600 জন ছিল, এখন 400 জন যদি চলে যায়, তার মানে এখন লোক আছে কতজন বস? 1200 জন। এরা দৈনিক খাবার নিবে 1000 গ্রাম হিসেবে। কতদিন খেতে পারবে? সাপোজ মনে করো x দিন। তাহলে আমরা জানি জন, দিন, ঘন্টা এগুলো কি হয়? গুণ হয়। জন কত? 1600, দিন কত? 40। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে দৈনিক খাবারটা না ঘন্টার মতো কাজ করবে। জন, দিন, ঘন্টা উপরে না, প্রতিদিনে কতটুকু কাজ করে বা কতটুকু খাবার খায় বা কতটুকু জল শেষ করে, এটা হচ্ছে কিন্তু মন দিয়ে শুনবে। প্রতিদিন দৈনিক খাবার বা দৈনিক কাজের পরিমাণটা এটা ঘন্টার মতো কাজ করবে, এটা উপরে যাবে। হ্যাঁ, না, জন, দিন, ঘন্টা যেমন উপরে যায়, দৈনিক খাবারটা উপরে যাবে। হ্যাঁ, এবার জন কত? 1200, দিন কত? 1000, দিন এক্স আর দৈনিক খাবার এটা উপরে যাবে। হ্যাঁ, ক্যান্সেল করো। 5 শূন্য, এই দিকের 5 শূন্য ক্যান্সেল। 2 যে 5 শূন্য, হ্যাঁ, 2 3 4 5, হ্যাঁ, 4 দিয়ে 12 কে ভাগ করো 3, 3 দিয়ে 9 কে ক্যান্সেল করো 3, 3 আর 0 গুণ করো 3 ষোলো 48। তার মানে এক্স এর ভ্যালু 48। তার মানে
বাকি লোকদের কতদিন যাবে বলো দিকে ভাই? আর 48 দিন যাবে, রাইট? এক অসৎ ব্যবসায়ী জিনিসের দাম 20% বাড়িয়ে রাখেন, আবার সে কি করে 500 গ্রামের পরিবর্তে 450 গ্রামের বাটখারাও ব্যবহার করেন এবং বিক্রির সময় আবার কিন্তু ডিসকাউন্টে দেন 40%, রাইট? তার লাভ বা ক্ষতির হার কত? তাহলে 500 গ্রাম জিনিস, হ্যাঁ মন দিস না, 1 গ্রামের দাম ধরে নিব 1 টাকা, তাহলে বুঝতে সুবিধা হবে। 500 গ্রাম জিনিস সেই ব্যক্তি কিনে কত টাকায়? 500 টাকায়। তার উপর সে কত পার্সেন্ট দাম বাড়িয়ে লেখে বলো দেখি? 20% বাড়িয়ে লেখে। তাহলে 500 এর 20% মানে 1/5, তার মানে 100 টাকা দাম বাড়িয়ে লিখে রাখেন, তাই না? তার মানে দাম লিখে রাখেন কত টাকা? 600 টাকা। 20% বাড়িয়ে 600 টাকা দাম লিখে রাখেন, আমরা ধরলাম 1 গ্রামের দাম 1 টাকা, তার উপর আবার কিন্তু 40% ডিসকাউন্ট দেয়। তাহলে 600 এর 40%, এটা মানে এইভাবে ভাঙলেই সুবিধা হবে। পার্সেন্ট তুললে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 40% মানে 240 টাকা ডিসকাউন্ট দেন, তাহলে 600 থেকে যদি 240 মাইনাস করো, তার মানে আলটিমেট জিনিস বিক্রি হবে কত টাকায়? 360 টাকায়। কিন্তু সে 360 টাকায় কি 500 টাকার জিনিস দেয়? না, সে ভুল বাটখারা ব্যবহার করে 450 গ্রাম অর্থাৎ 450 টাকার জিনিস দেয়। সে 450 টাকার জিনিস আলটিমেট বিক্রি করলো 360 টাকায়। দেখো আলটিমেট কিন্তু তার লসই হলো। কত টাকা লস হলো বলো দেখি? 90 টাকা লস হলো। এবার এটারে পার্সেন্টেজ যদি নিই, কত ক্ষতি হয় এটা উপরে? কেনা দাম, ক্রয় মূল্য মানে কত টাকার জিনিস দেওয়া হচ্ছে? 450 টাকার, এটা নিচে ইন্টু 100, হ্যাঁ 0 0 ক্যান্সেল, 5 9 45, 5 দিয়ে 100 কে ক্যান্সেল করে 20, তার মানে কত পার্সেন্ট ক্ষতি হবে বলো দেখি ভাই? 20%, রাইট? ক্ষতি হবে, তাই না? আসো, দুটি সংখ্যার অন্তর সমষ্টি গুণফল এদের রেশিও সমষ্টি, এটা 1 হবে শুধু, হ্যাঁ এটা 17 না 1, 1:7:24, এটা অন্তর, হ্যাঁ দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে x, আর যোগফল কত? 7x, আর গুণফল কত? গুণফলের রেশিও হচ্ছে 24, তার মানে গুণফল হবে 24x। এবার তোমরা জানো সমষ্টি আর অন্তর থাকলে বড় সংখ্যাটা কত হবে? বড় সংখ্যাটা বার করার বুদ্ধি, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা যোগ করলে 8x, তার অর্ধেক, তার মানে 4x। আর ছোট সংখ্যাটা বার করার বুদ্ধি, যোগফল মাইনাস বিয়োগফল, দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে ছোট সংখ্যা পাওয়া যায়। এই 7x থেকে x গেলে 6x/2, তার মানে 3x। কি হলো স্যার? এটা যোগফল আর এটা বিয়োগফল, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা, দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা, ডাইরেক্ট করে দিলাম, হ্যাঁ। তাহলে বড় সংখ্যা 4x, বড় সংখ্যা 3x, আর ছোট সংখ্যা হচ্ছে 3x। দুইটা সংখ্যার এটা গুণফল না? আর এটাও তো গুণফল, 2 গুণফল আমরা সমান করে দিই। তাহলে বলো x x ক্যান্সেল, 3 দিয়ে 24 কে ভাগ করো 8, 4 দিয়ে 8 কে ক্যান্সেল করো 2, তার মানে x এর ভ্যালু কত? 2। x এর ভ্যালু যদি 2 হয় এখানে বসায় দাও, তার মানে বড় সংখ্যাটা 4 দুগুণে 8, আর ছোট সংখ্যাটা 3 দুগুণে 6, তাই না? এবার বলছে তাদের এই সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? বর্গ মানে বলছে সংখ্যা দুইটা স্কোয়ার করে যোগ করলে কত হবে? কত হবে? 100 হবে না? 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36, 64 আর 36 যদি যোগ করি, তার মানে তুমি বলবে আচ্ছা সংখ্যা দুটির যোগফল কত হবে? 61, রাইট? একটি ভগ্নাংশের লব 200% ও হর 350% বাড়ানোর পর ভগ্নাংশটি আয়ত, মূল ভগ্নাংশটি কত? তাহলে আমরা যদি ধরে নিই ভগ্নাংশটা হচ্ছে সাপোজ কত, ধরে নিই x/y, লব x আর হর y, হ্যাঁ এটা আগে ছিল, এখন ভগ্নাংশটা চেঞ্জ হয়েছে। হর যদি 200% বাড়ানো হয়, যে কোনো জিনিস আগে 100% থাকে, এখন 200% বাড়ালে কত হবে? x আগে ছিল লব x, এর কত পার্সেন্ট হয়ে যাবে বলে দেখি? কত পার্সেন্ট হবে? 300%। স্যার কেন, কি করে হলো? 200% যদি বাড়াও, আগেই ছিল 100%, এবার 200 বাড়ালে 100 যোগ 200, তার মানে কত হবে? 300%। সেম ভাবে হর আগে কত ছিল? y, এর কত পার্সেন্ট হবে? তুমি বলবে 350% বাড়ানো হচ্ছে। একটু মাথা কাটাও, আগে ছিল 100%, 350 যদি বাড়ানো হয় তাহলে 100 আর 350 দুটো যোগ করলে কত হবে? 450%, রাইট? এটা নতুন ভগ্নাংশ, আর প্রশ্নে দেখো নতুন ভগ্নাংশের মান কত দেওয়া আছে? 5/12। তাহলে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 15 দুগুণে 30, আর নিচে 3 15 45, 3 দিয়ে 12 কে ভাগ করো 4, এই 2 গিয়ে নিচে গিয়ে 4 এর সাথে গুণ হবে, তার মানে x/y এর ভ্যালু কত হবে?
উপরে 5 5ই আর নিচে 2 যদি 4 এর সাথে গুণ হয় তাহলে তুমি বলবে 4 দুগুণে 8। তাহলে ভগ্নাংশটার x/y তো ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশটার মান কত হয়ে গেল বলে দেখি ভাই? 5/8, তাই না ভাই? চলো, 1 থেকে 100 মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হবে এবং একটি অঙ্ক 4 হতে হবে। 4 ওকে 4 4 এর নামতে বলে 4 দুগুণে 8 হবে না, 4 নেই, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24 হবে, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40 হবে, 4 11 44 হবে, 4 12 48, একটা অঙ্ক 4 হইতে হবে। 52 56 60 হবে না, 64 হবে, 68 72 76 80 84 হবে, 88 92, আর কি হয়? 4 দ্বারা বিভাজ্য হতে হবে, একটা অঙ্ক 4 থাকতে হবে, সে দুইটা থাক সে থাক অসুবিধা নেই। 1 2 3 4 5 6 7, তাহলে এরকম কয়টা সংখ্যা আছে? 7টা, তাই না ভাই? চলো, 910টি পেন এবং 1001টি পেন্সিল থেকে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক শিক্ষার্থী একই সংখ্যক কলম আর পেন্সিল পায়? সর্বাধিক মানে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি বললে গসাগু। তাহলে আসো গসাগু করে দিই, 910 আর 1001, হ্যাঁ ভাগ প্রক্রিয়া করতে পারো, কিন্তু আমার মনে এমনি করে দিই, তাই না? 7 দিয়ে যায় মনে হয় দুইটাকে, তাই না? 7 13 91 আর একটা শূন্য, এখানে 7 14 98 থাকবে 2 21, 3 7 21, আর কতবার যায় ভাই? হ্যাঁ 13 বারই তো যায়। 13 বার যদি দিয়ে দাও, 13 10 এখানে কত হয়? 11। নিচের গুলা অত নিব না, শুধু বাদিকের গুলা। 7 13 কত হয়? 91। তার মানে গসাগু 91 না? তার মানে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে দেখি? 91 জন শিক্ষার্থীদের মধ্যে এটি সমানভাবে ভাগ করা যাবে, তাই না? 11টি ইনিংসের পর একজন ব্যাটসম্যানের গড় প্রতি রান ছিল কত? 52। তাহলে 11টা ইনিংসে গড় রান 52, গড় মানে একটাতেই যদি 52 করে তাহলে 11টা ইনিংসে কত করবে? গুণটা করে দিই, তাই না ভাই? 11 দুগুণে 22, 5 11 55 আর 572। 13টি ইনিংসে 13টা ইনিংস খেলার পর গড় বৃদ্ধি পেয়ে 54 হয়। এটা ডাইরেক্টও করা যেতে পারতো, কত বৃদ্ধি পেল। আচ্ছা হলো, অনেকে বুঝতে অসুবিধা হয়। গড় যদি 54, গড় মানে একটাতেই 54, তাহলে 13টা ইনিংসে গুণ করো, 4 13 52, 2 থাকবে 5, তাই না? 5 13 65 আর 5 70। ভাই ঠিক করছি তো? 4 13 52 2, হ্যাঁ ঠিক আছে। তো মন দিয়ে শোনো ভাই বোন, 13টা ইনিংসের রান থেকে যদি 11টা ইনিংসের রান বাদ দিই তাহলে 12তম আর 13তম লাস্ট দুইটা ইনিংসের রান পাবো। কত হবে বলে দিই? এটা থেকে এটা বিয়োগ করে কত হয়? 30, 130, তাই না? ঠিক না? 13টা ইনিংস থেকে 11টা ইনিংসের বাদ দিলে দুইটা ইনিংস পাওয়া যাবে। কোন দুইটা? লাস্টের দুইটা ইনিংস, 12তম আর 13তম। আর এখানে কি বলছে? যদি ব্যাটসম্যানটি পূর্বতম ইনিংস অপেক্ষা 13তম ইনিংসে 16 রান বেশি করে, মানে 12তম, হ্যাঁ 12তম আর 13তম না, দুইটা ইনিংস না, 12তম আর 13তম, 13তম ইনিংসে সে 16 রান বেশি করে, মানে 12তম ইনিংসে যদি এক্স করে তাহলে 13তম ইনিংসে 16 বেশি করবে, এক্স প্লাস 16। তাহলে টোটাল কত হয়? যোগ করো 2x প্লাস 16। 12তম আর 13তম দুইটা ইনিংস মিলে 2x প্লাস 16, এটার ভ্যালু তো ওরা বলছে 130। 12তম আর 13তম দুইটা ইনিংসে টোটাল রান 2x প্লাস 16 আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 130, তাহলে 2x এর ভ্যালু কত হবে? 114। তার মানে x এর ভ্যালু কত হবে? 57, তাই না? 2 দিয়ে 114 এর ভাগ করলে 57। তার মানে 12তম ইনিংসে কত রান করে? 57, আর 13তম ইনিংসে তার চেয়ে 16 বেশি। এখানে 12তম এরটাই চাইছে, 12তম ইনিংসে 57 রান করে, তাই না? খুবই সিম্পল অঙ্ক ভাই, একটু লেখালেখি করলাম তাই বড় মনে হচ্ছে, তাই না? x মাইনাস 1 জন শ্রমিক এত দিনে করা কাজ, x প্লাস 1 জন শ্রমিক x প্লাস 2 দিনে করা কাজ, এই দুইটার অনুপাত যদি এত হয়, x এর মান কত? আচ্ছা খেয়াল করো, x মাইনাস 1 জন শ্রমিক x প্লাস 1 দিনে কতটুকু কাজ করবে? খেয়াল করো, মনে করো একজন 1 ইউনিট কাজ করে, তাহলে x মাইনাস 1 জন কত করবে? x মাইনাস 1 এক দিনে, x প্লাস 1 দিনে কতটুকু করবে? ইন্টু x প্লাস 1। এতজন যদি এতগুলা চেয়ার বানায়, আমরা ধরলাম একজন একটা চেয়ার বানায়, তাহলে এতজন বানাবে এতগুলা চেয়ার একদিনে, তাহলে x প্লাস 1 দিনে এত। সেম ভাবে এবার আরেকটা কি বলছে? x প্লাস 1 জন শ্রমিক x প্লাস 2 দিনে কতগুলা বানাবে? x প্লাস 1 জন শ্রমিক এতজন একদিনে যদি এতগুলা বানায়, তাহলে x প্লাস 2 দিনে মোট কত জন আর গুণ করলেই কি পাওয়া যাবে? কাজের রেশিও, তাই না? এরা
প্রথমে যারা বলছে এরা এতটুকু কাজ করে, বাকিরা করে এতটুকু কাজ, এই দুইটার রেশিও প্রশ্নের ভাষা অনুযায়ী 5:6, একই না? তাহলে এটা ক্যান্সেল করলে এটা ক্যান্সেল, এটা শর্টকাটে যদি করো লাস্ট আর ফার্স্ট, তাই না? 6x - 6, আর এখানে 5 দিয়ে গুণ করো, মাঝখানে গুণ 5x + 10, 5 দুগুণে 10, 6টার থেকে 5টা গেলে একটা x, 6 উপরে গিয়ে যোগ হবে, তার মানে 16 আর 10 যোগ করলে 10 আর 6 যোগ করলে 16, তার মানে x এর ভ্যালু কত ভাই? 16, তাই না? বাবার বয়স তার বড় ছেলের বয়সের দ্বিগুণ, 10 বছর পরে বাবার বয়স হবে ছোট ছেলের বয়সের 3 গুণ। যদি দুই ছেলের বয়সের পার্থক্য কত হয়? 15 বছর হয়, তাহলে মন দিয়ে শুনো, ছোট ছেলে বড় ছেলে তাদের ডিফারেন্স কত? 15 বছর। মানে ছোট ছেলের বয়স যদি x হয়, তার মানে বড় ছেলের বয়স 15 বছর বেশি হবে, দুইজনের ডিফারেন্স 15। ছোট ছেলের x হলে বড় ছেলের 15 বছর বেশি হবে। আর বাবার বয়স কি বলছে? বাবার বর্তমান বয়স বড় ছেলের বয়সের দ্বিগুণ, এটার দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2x, 2 দিয়ে 15 কে গুণ করতে হবে, 15 দুগুণে 30। বাবার বড় ছেলের বয়স x + 15 যদি হয়, তাহলে বাবার বয়সের দ্বিগুণ, 2 দিয়ে গুণ করলে 2x + 30। এবার কি বলছে? 10 বছর পর বাবার বয়স, বাবার বর্তমান বয়স যদি এত হয়, তাহলে 10 বছর পরে 10 বাড়বে, তার মানে 2x + 40। এই বাবার বয়স কার? ছোট ছেলে 3 গুণ হবে, ছোট ছেলের বর্তমান বয়স x, 10 বছর করে কত হবে? x + 10। তাহলে 10 বছর পরে বাবার বয়স এটা কার সঙ্গে সমান হবে বলে দেখি? ছোট ছেলের বয়সের 3 গুণ, মানে এটার সঙ্গে 3 গুণ করো। 10 বছর পরে বাবার বয়স ছোট ছেলের বয়সে 3 গুণ হবে, 3 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে কত হবে ভাই? 2x + 40। আর এখানে যদি সলভ করো, 3 দিয়ে x কে গুণ করো, তার মানে 3x, প্লাস 3 দিয়ে 10 কে গুণ করো, 3 × 10 = 30। x গুলো একবারে নিয়ে আসো, 3টার থেকে 2টা গেলে একটা x, তার 40 থেকে 30 মাইনাস করলে 10। তাহলে x এর ভ্যালু যদি 10 হয়, মানে কার বার করতে বলছে? বাবার বয়স, তাহলে x এর ভ্যালু 10 বসালে 10 দুগুণে 20 যোগ 30, তার মানে 50। এখানে x এর জায়গায় 10 বসাও, 10 দুগুণে 20 যোগ 30, তার মানে 50। বাবার বর্তমান বয়স 50 বছর, রাইট? আসো, নীরজ তার দোকানের জন্য কিছু শার্ট কিনলো যার ক্রয় মূল্য 400 টাকার থেকে 500 টাকার মধ্যে এবং বিক্রি করলো 450 থেকে 600 টাকার মধ্যে। তাহলে 10টি শার্ট বিক্রি করে সর্বোচ্চ সে কত লাভ করতে পারবে? লাভ কখন হবে? কেনা দাম কম, ক্রয় মূল্য যখন কম হবে, আর বিক্রয় মূল্য যখন কি হবে? ম্যাক্সিমাম হবে, বেশি হবে, তাই না? চলো, 400 থেকে 500 টাকার মধ্যে না আমরা ধরলাম ক্রয় মূল্য, কখন লাভ হবে? ক্রয় মূল্য যখন কম হবে, সবচেয়ে কম 400 টাকা। আর বিক্রয় মূল্য কত হবে বলে দেখি? বিক্রয় মূল্য হবে কত টাকা বলে দেখি? 650 টাকা। ক্রয় মূল্য কম হইতে হবে আর বিক্রয় মূল্য বেশি হইতে হবে। ক্রয় মূল্য কম, সবচেয়ে কম 400 টাকা। 400 আর 550 না আমরা ধরলাম ক্রয় মূল্য সবচেয়ে কম 400, আর বিক্রয় মূল্য বলছে 450 থেকে 650, আমরা ধরলাম বিক্রয় মূল্য 450। ক্রয় মূল্য কম আর বিক্রয় মূল্য ম্যাক্সিমাম, তাইলে তো সবচেয়ে বেশি লাভ হবে। একটা ব্যবসায়ী লাভ কখন বেশি হবে? যখন কেনা দাম যত সম্ভব কম হবে আর বিক্রয় মূল্য যত সম্ভব বেশি হবে, তাই না ভাই? তাহলে বলে দেখি লাভ কত হবে বলে দেখি? একটা দ্রব্যে লাভ কত হবে? 650 থেকে 400 বাদ দাও, 250 টাকা। একটা শার্টেই যদি 250 টাকা লাভ হয়, তাহলে 10টা শার্টে কত লাভ হবে? তুমি বলবে এটারে 10 দিয়ে গুণ করলে পাওয়া যাবে, তার মানে কত টাকা? 2500 টাকা। ওকে, হ্যাঁ কি না? তাহলে 10টা শার্টে ম্যাক্সিমাম তার 2500 টাকা লাভ হইতে পারে, তাই না? চলো, এর বেশি লাভ সম্ভব নয়। এ দুটি স্টেশনের মধ্যে রেললাইন তার কাজ করে 16 দিনে সম্পন্ন করে, বি একই কাজ 12 দিনে সম্পন্ন করে, সি এর সাহায্য নিয়ে তারা এই কাজটি 4 দিনে সম্পন্ন করে, সি এর সাহায্য নিয়ে তারা আচ্ছা এটা দুইবার হয়ে গেছে লাইনটা, তাই না? আচ্ছা আচ্ছা, এটা মুছে দিই। সি একা কাজটা কত হবে? আচ্ছা, এখানে রেল লাইন পাতবে, কি বলবে, যাই বলুক, আমরা আমার মতো ধরে নিই। আমি ধরলাম এ 16 দিনে একটা কাজ করে, যে কোনো কাজ, চেয়ার বানানোর কাজ বা যন্ত্র তৈরির কাজ, যে কোনো একটা ভাবলি হলো। বি করে সেই কাজটা 12 দিনে, আর 3 জন যদি করে না, এ বি সি 3 জন, তাহলে সেই কাজটা করতে পারে 4 দিনে। কাজটা কত? টোটাল কাজটা কত? সে চেয়ার বলো, যাই বলো বা ইউনিট বলো, 4 12 16, এদের লসাগু 24 হবে কি না? 48। বড়টার নাম তো বলবে, 16 কে 16 12 দিয়ে ভাগ জানে, 16 দুগুণে 32, 12 দিয়ে ভাগ জানে, 3 16 48, সব দিয়ে ভাগ যায়। তাহলে আমরা ধরলাম টোটাল কাজ 48 ইউনিট, সে যে কোনো কাজ হইতে পারে। 16 দিনে করে 48 ইউনিট, একদিনে 3 ইউনিট। বি 12 দিনে 48, তাহলে একদিনে 4 12 48। এ বি সি 4 দিনে 48, তাহলে একদিনে 4 12 48। এটা কে কে করে? এ বি সি 3 জন মিলে। কিন্তু দুটো কানেক্টেড।
টোটাল 48 ইউনিট কার্স। এ করে একদিনে 3, বি করে 4, তাহলে এ 3, বি করে 4, তাহলে সি কত করবে? তুমি বলবে আচ্ছা 3টে মিলে যদি 12 হইতে হয়, এই দুইটা মিলে যদি 7 হয়, তাহলে সি বাড়াবে 5 ইউনিট কাজ। এ 3 বি 4 দুইজন মিলে 7 আর সি করবে 5, 7 আর 5 12, তাহলে সি 5 ইউনিট করে একদিনে, তাহলে 48 ইউনিট করতে কতটুকু সময় লাগবে? 48/5, তাহলে 5 দিয়ে যদি 48 কে ভাগ করো, 5 9 45, থাকবে 3, 9 সমস্ত 3/5 দিন, তাই না? সি 5 ইউনিট করে বস একদিনে, তাহলে 48 ইউনিট করবে 48/5, তাহলে ভাগ করলে 9 সমস্ত 9 পূর্ণ 3/5 দিনে হলো, হ্যাঁ কি না? একটি ট্যাঙ্কের 3/4 অংশ 4 ভাগের 3 ভাগ জল দিয়ে পূর্ণ। এখান থেকে 30 লিটার জল তুলে নেওয়া হলে ট্যাঙ্কটি খালি হয়ে যায়। এখান থেকে 30 লিটার জল তুলে নেওয়া হলে, আচ্ছা কতটুকু পূর্ণ? 3 ভাগ, তার মানে 3 ভাগ জল আছে। কত ভাগ? 3 ভাগ পূর্ণ, 3 ভাগ জল আছে। আর প্রশ্নে বলছে 30 লিটার জল তুলে নিলে ট্যাঙ্কটি খালি হয়ে যায়। একটা পাত্র আছে, পাত্র, হ্যাঁ, এখান থেকে 30 লিটার জল তুলে নিলে খালি হয়ে যায়, তার মানে এটা দিয়ে কি বোঝা যায় বলো দেখি? তুমি বলবে আচ্ছা 30 লিটার তুলে নিয়ে পুরো খালি হয়ে যায়, তার মানে নিশ্চয়ই এখানে 30 লিটার জল ধরে। আর ইউনিট দিয়ে যদি বলে এখানে 4 ভাগে, টোটাল 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ইউনিট জল আছে, ঠিক না? তাহলে ইউনিট দিয়ে বললে 3 ইউনিট, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 30, তাহলে 3 এর ভ্যালু যদি 30 হয়, বাচ্চাদের গল্প, হ্যাঁ, টোটাল 4 ভাগ না, তাহলে 4 এর ভ্যালু কত হবে? তুমি বলবে এটাও 10 গুণ 4 10 40। 3 ভাগ মানে যদি 30 লিটারকে বোঝায়, টোটাল জল ধরে 4 ভাগ, তাহলে 4 এর ভ্যালু কত হবে? তাহলে ভাই বোন 40, রাইট? 45 কিমি পার ঘন্টা বেগে, খুব সিম্পল একটি অঙ্ক, হ্যাঁ। গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, এটা খুব সিম্পল অঙ্ক। আমার দৃঢ় বিশ্বাস যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো আর কি, আশা করি প্রথম থেকে তোমরা প্রত্যেকে এটা সলভ করতে পারবে, তাই না? বেগ 45 কিমি পার ঘন্টা আছে, স্পিডটাকে কি করি? মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। কিভাবে নিয়ে আসতে হয় তোমরা জানো, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই না? 9 দিয়ে ক্যান্সেল করলাম, 9 দুগুণে 18, 5 9 45, তার মানে 5 5 25/2 মিটার পার সেকেন্ড, এটা বেগ। এবার বলো দেখি একটা সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করে? 30 সেকেন্ডে। তাহলে বেগ যদি এত হয়, তাহলে দূরত্ব কত? দূরত্ব মানে হচ্ছে বেগ ইন্টু সময়। কেন গুণ হয় বলো দেখি? 1 সেকেন্ডে যায় এত মিটার বেগ, মানে তাহলে 30 সেকেন্ডে বেশি যাবে, ইন্টু 30, তাহলে গুণ করো, 5 15 75, কত হয়? 375, তাই না? এই যে 375 মিটার ডিস্টেন্স যায়, এখানে কি কি আছে? তুমি বলবে এখানে দুইটা জিনিস আছে। কার কার দৈর্ঘ্য আছে? তুমি বলবে দুইটা জিনিস আছে, একটা ট্রেনের দৈর্ঘ্য আছে প্লাস সেতুর দৈর্ঘ্য। কেন স্যার? সেতুকে অতিক্রম করা মানে কি? কতটুকু ডিস্টেন্স যাবে? সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ঠিক না? এই দুটো মিলে 375। তার মধ্যে ট্রেনটা কোনটা দেওয়া আছে? 130 মিটার লম্বা ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 130। তুমি বলবে ট্রেন যদি 130 হয়, তাহলে বাকিটা সেতুর দৈর্ঘ্য। সেতু কত হবে? টোটাল 375 মাইনাস 130, তাহলে কত হয়? 245, তাই না? তাহলে বাকি 245 মিটার হবে, তোমরা বলবে সেতুর দৈর্ঘ্য। তার মানে অপশন এ, তাই না? চলো, বার্ষিক 6% সরল সুদে একটি মূলধন 5 সমস্ত 3/4 বছরের শেষে সুদ আসলে এত টাকা হলে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল? মানে মূলধন বা আসল যেটাকে বলি, তাই না? পার্সেন্ট দিয়ে করে দিই, 1 বছরে 6% সুদ দেয়, তাহলে এটার ভাঙালে কত হয় ভাই বলতো? 4 5 20, 4 5 20 যোগ 3, 23/4। 1 বছরে 6%, তাহলে 23/4 বছরে ইন্টু 23/4, হ্যাঁ, 2 দিয়ে ক্যান্সেল করো, 2 দুগুণে 4, 2 দিয়ে ক্যান্সেল করো 3, তার মানে 3 23 69/2%। এটা হচ্ছে সুদ প্লাস আসল কত? 100, তাই না? সুদ আসল বার করবো না, এটা সুদ আসল আছে, যোগ করলে কত হয়? 2 হবে লসাগু, 2 দিয়ে 100 গুণ করো 200, আর 69 যোগ করো 269/2%, এটা সুদ আসল। সুদ হচ্ছে 69/2 আর আসল হচ্ছে 100, যোগ করলে 269/2%। এই 269/2%, এইটার ভ্যালুই তো 3228। নিচে পার্সেন্ট বা ইউনিট দিয়ে বসাইতে হয় না? এইটার ভ্যালু যদি 3228 হয়, আচ্ছা এক কাজ করো, নিচেরও নিচে এটা উপরে দিয়ে দাও, তাহলে বলছে আসল কত? আসল মানে 100% এর ভ্যালু কত? 269/2% এর ভ্যালু যদি এত হয় 3200, ভাই ভুল করলে কিভাবে হবে? কত? 28, দুইটা তো নিচের দুইটা উপরে যাবে,
তাহলে 100 ভাগের ভ্যালু কত? এই কত দিয়ে কাটি? আসো এটার কত দিয়ে কাটা যায়? 3 দিয়ে যাবে না, 7 দিয়ে 3 7 21। এটা কি একবারে মৌলিক সংখ্যা কি ভাই? 7 দিয়ে যদি কাটো 3 7 21 থাকবে 5, তাও যাচ্ছে না। 11 দিয়ে যাবে না, 13 দ্বিগুণে যাবে না, 17 কে 17, 23 ওকে 23, তাও যাচ্ছে না। 29, এটা ভাঙানোই যাচ্ছে না তাই না? 6 2 8। আচ্ছা আপনি ঠিক করলাম না? ওকে 69। 23 দিয়ে তো কাটা যাওয়ার কথা, 23 ওকে 23 3, তাও যাচ্ছে না। ওকে আসো একবারই কাইটে দিই তাহলে। হ্যাঁ চলো 269 ওকে 269 একবারে কেটে দিই, এটা আমার সম্ভবত মৌলিক সংখ্যা। হ্যাঁ আসো তাহলে কত থাকে? এদিকে 31 আর এদিকে 32, তার মানে কত হয়? 31 আর 32 কত হয়? 53 না 538, দুইবারে মিলে যায়। হ্যাঁ 12, তাহলে 12 দুগুণে 24 আর 100 গুণ করো 2400। ওকে রাইট। চলো তাহলে কত হলো বলো দেখি? মূলধন 2400 টাকা। হ্যাঁ তাহলে এটা কাটা যায় না, একবারে কেটে দিলাম। হ্যাঁ চলো কি পরিমাণে অর্থ মানে মূলধন, মূলধন 100%, 100% ভ্যালু 2400। ওকে তাহলে ফ্রেন্ডস এই ছিল 15টি প্রবলেম। তোমরা কে কয়টি করতে বললে অবশ্যই কমেন্ট করবে। আরেকটা জিনিস, তোমরা যদি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে চাও, সে যে কোনো জব, পশ্চিমবঙ্গ পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, বা যে কোনো পুলিশের প্রস্তুতি, মানে যে কোনো পরীক্ষার প্রস্তুতি, তোমরা যদি আমাদের পেইড বেসে যুক্ত হয়ে একদম ধরে ধরে প্রিপারেশন নিতে চাও, তাহলে বস লেট না করে এক্ষুনি নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ওকে চলো বাই।